ইসরায়েল আসলে চাচ্ছে যে যে যুদ্ধবিরতিটা আমেরিকা ইসরায়েলের সঙ্গে পরামর্শ না করেই সম্ভবত নিয়েছে, আচ্ছা, ট্রাম্পের একক সিদ্ধান্তে একটা যুদ্ধবিরতি হয়েছে, ইসরায়েল চায় সেইটাকে ভেস্তে দিতে। লেবানন একটা দেশ, একটা সার্বভৌম দেশ আক্রান্ত হচ্ছে, তার সেনাবাহিনী কিন্তু রিয়্যাক্ট করছে না। সেখানে কিন্তু যেটুকু প্রতিরোধ গড়ে তুলেছে সেটা হিজবুল্লাহ গড়ে তুলেছে। ইরান এই কথাও বলেছে যে লেবাননে যদি হামলা বন্ধ না হয় তাহলে তারা ইসলামাবাদের যে আলোচনা সে আলোচনা বয়কট করবে। 28 ফেব্রুয়ারির পরে যতগুলো হামলা হয়েছে তার চেয়ে নৃশংসতম হামলা হয়েছে গত রাতে। প্রায় 250 মানুষ, সেখানে সাধারণ মানুষ নিহত হয়েছে। চর্চা ডিকোডে স্বাগতম। 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি চলছে ইরান ইসরায়েলের আমেরিকার মধ্যে, সেই যুদ্ধবিরতির আজ দ্বিতীয় দিনেও আমরা দেখছি লেবাননে হামলা চলছে। লেবাননে যুদ্ধবিরতি শুরুর পর থেকে প্রায় 250 মানুষ নিহত হয়েছে হামলায়। ওদিকে হরমুজ প্রণালী বন্ধ কিংবা হরমুজ প্রণালী ব্যবহারের বিকল্প রুট ঘোষণা করেছে ইরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আবার ঘোষণা দিয়েছেন যে এখনই তিনি ইরান কিংবা ওই অঞ্চল থেকে সৈন্য সরাবেন না। সব মিলিয়ে যুদ্ধবিরতির অবস্থা কি, যুদ্ধবিরতিকে আদৌ টেকসই হবে কিনা, আবার এই যুদ্ধবিরতি যুদ্ধের নতুন কোনো কৌশল কিনা তা নিয়ে আলোচনা করব। সঙ্গে আছেন চর্চার ব্যবস্থাপনা সম্পাদক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগত। যুদ্ধবিরতি শুরু হলো, যুদ্ধবিরতি চলছে, এর মধ্যে আমরা দেখলাম যে লেবাননে হামলা এখনও চলছে। লেবাননে গত 24 ঘন্টায় প্রায় 250 মানুষ নিহত হয়েছে। আসলে লেবাননে হামলা কেন চালাচ্ছে ইসরায়েল? লেবানন হামলার সম্মুখীন হয় হিজবুল্লাহর কারণে। আচ্ছা, আপনি জানেন যে হিজবুল্লাহ একটা ইরানের সমর্থন পুষ্ট যোদ্ধারা, তারা ইসরায়েলের বিরুদ্ধে মানে দীর্ঘ সময় ধরে সংগ্রাম করে যাচ্ছে ইসরায়েলের বিপক্ষে। তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সিজফায়ার হলো, একদম একটা কমপ্লিট সিজফায়ার, মানে যুদ্ধবিরতি। সেই যুদ্ধবিরতিতে তাহলে কে কে ছিল? প্রথম হামলা হলো ইরানে, আপনার ইসরায়েল এবং আমেরিকা হামলা চালালো। ইরান পাল্টা হামলা চালালো নানা জায়গায়। এর কয়েকদিন পরে ইসরায়েল বেছে নিল আবার লেবাননকে। তার মানে শুরুটা ইরানের সঙ্গে হয়েছিল এবং তারপরে আরও বিস্তৃতি লাভ করে সেটা লেবানন পর্যন্ত গেল। এখন আপনার যখন সিজফায়ার হবে তখন তো তাহলে পুরোটাই ইরানের সঙ্গে, যদি ইরানের উপর হামলা থামে, লেবাননের উপরে হামলা থামার কথা, কিন্তু লেবাননের উপরে হামলা থামেনি। এবং এই কদিনে ইরানের সঙ্গে সংঘাতের পর 28 ফেব্রুয়ারির পরে যতগুলো হামলা হয়েছে তার চেয়ে নৃশংসতম হামলা হয়েছে গত রাতে। প্রায় 250 মানুষ, সেখানে সাধারণ মানুষ নিহত হয়েছে এবং এটাকে জেনোসাইড বলছে। অস্ট্রেলিয়ার সাংবাদিকরা জেনোসাইড বলছে যে লেবাননেও গাজার মতো এক ধরনের জেনোসাইড হচ্ছে, মানে সরকার যেন চুপচাপ বসে না থাকে। আপনার এইরকম একটা পরিস্থিতি। ইরান দাবি তুলেছে যে এই যুদ্ধবিরতির মধ্যে আপনার লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে। দেখুন ইরানের দাবি কতটা যৌক্তিক, যে কারণে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এই দাবিকে সমর্থন করেছেন। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী তিনি এই দাবিকে সমর্থন করেছেন যে অবশ্যই লেবানন এই যুদ্ধবিরতির আওতায় আসা উচিত। কিন্তু সেটা না করে ইসরায়েল আসলে চাচ্ছে যে যে যুদ্ধবিরতিটা আমেরিকা ইসরায়েলের সঙ্গে পরামর্শ না করেই সম্ভবত নিয়েছে, আচ্ছা, ট্রাম্পের একক সিদ্ধান্তে একটা যুদ্ধবিরতি হয়েছে, ইসরায়েল চায় সেইটাকে ভেস্তে দিতে, সেটা ভণ্ডুল করতে। কারণ ইসরায়েল কোনো ধরনের ইরানের এই এখনও পর্যন্ত ইরানের যে শক্তি আছে বা যে পর্যায়ে ইরান আছে বা ইরান যে 10 দফা দিয়েছে সেই 10 দফার সঙ্গে তারা একমত না, এবং তারা একটা যুদ্ধবাজ দেশ এবং সারা বিশ্বের অশান্তির মানে মূল কারিগর হচ্ছে এই ইসরায়েল এবং এদের যে জায়নিস্ট লবি, এরাই হচ্ছে এই মানে সারা বিশ্ব জুড়ে অশান্তির কারিগর এবং এরা নানাভাবে নানা ফরম্যাটে লোক তৈরি করে এবং এখনও সেই জায়গায় তারা থামতে চাচ্ছে না। আচ্ছা সেলিম খান, লেবাননে হামলা চলার পরে ইরানও কিন্তু বেশ কয়েকটি পাল্টা হামলা চালিয়েছে। তো এই যে লেবাননে হামলা, ইরানের পাল্টা হামলা, এর মধ্য দিয়ে কি এই সাময়িক যে যুদ্ধবিরতি এটা ভেস্তে যাওয়ার কোনো সম্ভাবনা কিংবা শঙ্কা আছে কিনা? দেখুন ইরান টিট ফর ট্যাট, ইরান কিন্তু সবসময় রিয়াক্টিভ, প্রোঅ্যাক্টিভ না একদম। এই মানে যেটা আমেরিকা বা ইসরায়েল করছে সেইটার একটা পাল্টা আপনার ঠিক একই রকম জিনিস ইরান করার চেষ্টা করছে। লেবাননে ইসরায়েল ব্যাপকভাবে হামলা চালালো, সেক্ষেত্রে ইরান
বেছে বেছে যে তার প্রতিবেশী আরব দেশগুলো আছে সেখানে কিছু স্থাপনায় হামলা চালিয়েছে। তার মানে জিনিসটা হচ্ছে যে যেটা আগে বলছিলাম যে যদি আপনার লেবানন এই শান্তি মানে যুদ্ধবিরতি চুক্তির ইয়েতে না আওতাভুক্ত না হয়, তাহলে তো ইরান তো দাবি করতে পারে তাহলে আমি আমেরিকা বা ইসরায়েলের তো কোনো কিছুতে মারছি না, আমরা তো অন্য জায়গায় আঘাত করছি, তাহলে সেটা তো অন্তর্ভুক্ত হওয়ার কথা না। এই যুক্তিতেই মানে আমেরিকার উপরে চাপটা বাড়ানোর জন্যই তারা এই কাজটি করেছে এবং এই প্রেসার গেমটা চলতে থাকবে, আরও বেশ কিছুদিন চলতে থাকবে। এখন আপনি যেটা বলছিলেন যে এটা ভণ্ডুল হওয়ার আশঙ্কা বা নতুন কোনো যুদ্ধের আশঙ্কা আছে কিনা, আপনার পাকিস্তানে যিনি ইরানের রাষ্ট্রদূত আছেন তিনি তার টুইটারে লিখেছেন যে এই ইতিমধ্যে ইরান থেকে নাকি একটি দল আলোচনার জন্য ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আবার পাশাপাশি ইরান এই কথাও বলেছে যে লেবাননে যদি হামলা বন্ধ না হয় তাহলে তারা ইসলামাবাদের যে আলোচনা সে আলোচনা বয়কট করবে। ফলে এটা কোন পর্যায়ে যাবে, আলোচনা থেকে একটা স্থায়ী শান্তির ব্যবস্থা বা স্থায়ী যুদ্ধবিরতি যেটা ট্রাম্প দাবি করছেন সেটি কিন্তু ইরানের হাতে নেই, সেটি আসলে ইসরায়েলের হাতে আছে। ইসরায়েলের যে মানে যুদ্ধলোলুপ অবস্থা, এই ইসরায়েলের আপনার নেতানিয়াহুর বিপক্ষে পুরো দাঁড়িয়ে গেছে, তাদের যে বিরোধী পক্ষ এক রাজনৈতিক, তারাও চায় না যে যুদ্ধ মানে বন্ধ হোক, উপরন্তু তারা সরকারের উপরে পাল্টা করছে যে কেন যুদ্ধ বন্ধ হলো তার কৈফিয়ত মানুষের কাছে দিতে হবে। এখন ইসরায়েলে এই মানুষ কি চায় এটা মুখ্য না, ইসরায়েলের রাজনীতিকরা কি চান, যারা কতটুকু চান সেটাই হচ্ছে মুখ্য। এবং এই যে যুদ্ধের ব্যাপারে এবং ইরানকে শায়েস্তা করার ব্যাপারে বা ইরানকে নতজানু করার ব্যাপারে তাদের মধ্যে কোনো ধরনের কোনো মতভেদ নেই, এই অবস্থার মধ্যে চলছে। আচ্ছা সেলিম খান, আমরা ইরানে যে যুদ্ধ চলছিল কিংবা ইরানে যে হামলা চলছিল এর মধ্যে দেখেছি ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার হুঁশিয়ারি দিয়েছেন, হুঁশিয়ারি দিতে দিতে এক সময় এসে তিনি আসলে চুপসে গেছেন, যুদ্ধবিরতির কথা বলেছেন। এখন ইসরায়েল লেবাননে হামলা চালাচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে আমেরিকার সম্মতি নিয়েই ইসরায়েল লেবাননে হামলা চালাচ্ছে, কিংবা এই যে যুদ্ধবিরতি এটা কি যুদ্ধের নতুন কোনো কৌশল কিনা? শুনুন, প্রথম জিনিস হচ্ছে যে এই যুদ্ধ 28 ফেব্রুয়ারির আক্রমণ এইটা প্রমাণ করে যে ইসরায়েল আমেরিকার কথা শুনে চলে না, আচ্ছা, বরং আমেরিকা ইসরায়েলকে অনুসরণ করে এবং সারা বিশ্বের এবং বিশেষজ্ঞদের মত এটা, এবং আমেরিকানদের সাধারণ আমেরিকান যারা এইসব যুদ্ধবিরোধী শান্তিপ্রিয় মানুষ তাদেরও বক্তব্য যে আমেরিকা আসলে ইসরায়েলকে অনুকরণ করছে, ইসরায়েল যেটা করছে সেইটা গিয়ে তাতে অংশ নিচ্ছে। ফলে এই লেবাননে হামলার ব্যাপারে তারা আমেরিকার অনুমতি তোয়াক্কা করেছে এটা আমি মনে করি না, এবং এটা মনে করার কোনো কারণও নেই। কারণ লেবাননে তারা দীর্ঘদিন ধরে ইচ্ছা মতো হামলা চালায়, যে কোনো মানে সময় নানা ধরনের মানে যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ তো করেই, এখন তাদের নানা কি বলে সবচেয়ে যে বড় ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্ক নিয়ে আক্রমণ চালাচ্ছে। এর মধ্যে বলা হয়েছে যে শতাধিক ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে এই হিজবুল্লাহর পাল্টা আক্রমণে। সেটা যদি হয়ে থাকে তো একটা বিরাট ক্ষয়ক্ষতি। এই ক্ষয়ক্ষতির মুখে ইসরায়েলকে তো চুপচাপ ফিরে আসাটা তার মুখ রক্ষা করতে পারবে না। 2 নম্বর হচ্ছে যে উত্তর ইসরায়েলে মানে যেখানে দক্ষিণ লেবানন সেখানে উত্তর ইসরায়েল, তো উত্তর ইসরায়েলে যারা মানে বসবাস করেন তারা রীতিমতো কান্নাকাটি করে এই যুদ্ধ যে কোনো মূল্যে থামানোর জন্য আবেদন করছেন। কিন্তু তাদেরকে সরকার, ইসরায়েলের যে নেতানিয়াহু সরকার, তাদের কথায় কোনো রকম ভ্রুক্ষেপ না করে আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে চলেছেন, যার ফলশ্রুতি হলো প্রায় 250 মানুষের জীবনহানি। এই জীবনহানি না হলেও হতো না। এখানে একটু বলে রাখি যে এখানে সবচেয়ে বিস্ময়কর হলো লেবানন সরকারিভাবে কোনো কিছু প্রতিক্রিয়া জানাচ্ছে না, তারা শুধুমাত্র একদিনের শোক ঘোষণা করেছে, এর বাইরে কোনো কিছু করেনি। ধরেন যে লেবানন একটা দেশ, একটা সার্বভৌম দেশ আক্রান্ত হচ্ছে, তার সেনাবাহিনী কিন্তু রিয়্যাক্ট করছে না।
সেখানে কিন্তু যেটুকু প্রতিরোধ গড়ে তুলেছে সেটা হিজবুল্লাহ গড়ে তুলেছে। আচ্ছা। লেবাননের যে সেনাবাহিনী আছে বা যারা তাদের অন্যান্য নিরাপত্তা বাহিনী আছে, তারা কিন্তু ইসরায়েলের এই হামলার বিপক্ষে কোনো ধরনের কোনো মানে ব্যবস্থা নিচ্ছে না, বা তাদের রাজনৈতিক নেতৃত্ব, প্রধানমন্ত্রী বা অন্যান্যরা, আপনি এখনো পর্যন্ত একটি কথা শুনেছেন বলে আমি মনে হয় যে আমি অন্তত শুনিনি যে তারা কোনো কথা বলছে। সেলিম খান, আমরা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেখছিলাম যে ট্রাম্পের যে হুমকি, সেই হুমকির আগেই নাকি যুদ্ধবিরতির একটি প্রস্তাবে ট্রাম্প রাজি ছিলেন, এবং যাই হোক তারপরে আসলে হুমকি দেওয়ার আগেই যুদ্ধবিরতি হবে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া ছিল। সেই জায়গাটায় আগামীকাল সম্ভবত ইসলামাবাদে বসতে যাচ্ছে ইরান আমেরিকা। তো ইরানের যে 10 দফা দাবি, এগুলো কি আসলে আমেরিকা পুরোটাই মেনে নিবে? এখন আলোচনার সময় তো দাবি নানা ধরনের থাকে। এই যে আপনার ইরান তার মতো দাবি জানিয়েছে। ইরানের দাবি প্রতিটি যৌক্তিক, যে আরেক পক্ষ যে আমেরিকা বা অন্যান্যদের কাছে যৌক্তিক সব দাবি নাও মনে হতে পারে। এখন দুই পক্ষ আলোচনায় বসলে একটা কমন গ্রাউন্ড তৈরি হতে পারে। এই কমন গ্রাউন্ডের জায়গায় যদি দুটো দেশ বা দুটো শক্তি আসতে পারে, এবং ইরানের ক্ষেত্রে এইটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে একটা মানে আন্তর্জাতিক প্রতিশ্রুতি চাচ্ছে যে তার উপরে আর কোনো নতুন করে হামলা হবে না, বা এটাই স্থায়ী যুদ্ধবিরতি, ভবিষ্যতে ইসরায়েল বা আমেরিকা তার উপরে হামলা চালাবে না। 2 নম্বর, তার ক্ষেপণাস্ত্র যে ব্যবস্থা, যেগুলো একটা সার্বভৌম দেশের অধিকারের মধ্যে থাকে, সে বলছে যে আমি পারমাণবিক বোমা বানাবো না, কিন্তু আমার ইউরেনিয়াম এনরিচমেন্ট যেটা, এই ইউরেনিয়াম এনরিচমেন্টের অধিকার তুমি আমার ক্ষুণ্ণ করতে পারো না। মানে সার্বভৌম একটি দেশের যতগুলো অধিকার থাকে, ইরান তার প্রতিটি অধিকার রক্ষিত হোক এটি চায়। আচ্ছা। অন্যদিকে আমেরিকা কি, আমেরিকা ইরানের কাছে হরমুজ খুলে দেয়া, ইরান তো হরমুজ খুলে দেবে বলছে, এবং বলেছে যে আপনার সেখান থেকে জাহাজ যাওয়ার কোনো আপত্তির কিছু নেই। ফলে অনেকগুলো কিন্তু আবার কমন গ্রাউন্ডও আছে। আমেরিকার যে সব কিছু মেনে নিলে যে আমেরিকার পরাজয় হবে, এইটা মনে হয় না। বরং আমেরিকা যদি এখান থেকে মানে বুদ্ধিমত্তার সঙ্গে বেরিয়ে আসতে পারে তাহলেই ট্রাম্প অনেক অংশে যে মানে উতরে যাবেন, এবারের মতো উতরে যাবেন, একদম ঠিক শব্দটি ব্যবহার করেছেন, উতরে যাবেন। না হলে তার জন্য যে ভবিষ্যতে আরও কত বড় সমস্যা মানে অপেক্ষা করছে, সেটা তিনি নিজেও চিন্তা করতে পারেন না। কারণ ইতিমধ্যে কংগ্রেসের সদস্যদের মধ্যে একটা অংশ ইতিমধ্যে তাকে ওই আমেরিকার কনস্টিটিউশনে যে 25 নম্বর ধারা আছে, যে 25 নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো প্রেসিডেন্ট যদি দেশ শাসনে অযোগ্য হন, অযোগ্য মানে কি, তিনি মূলত অপ্রকৃতিস্থ বা শারীরিকভাবে বা অন্য কোনোভাবে তিনি মেন্টালি বা ফিজিক্যালি ফিট না হন, তাহলে তাকে অপসারণ করা যাবে। সে এই বিষয়টি কি তুলে নিয়ে এসে আপনার তাকে ইমপিচ করার কথা কিন্তু রীতিমতো বলা হচ্ছে। সো আপনার ট্রাম্প যে খুব শান্তিতে আছেন, এটা কিন্তু বলা যাবে না। আচ্ছা সেলিম খান, আমরা শেষ করব তার আগে 28 ফেব্রুয়ারি থেকে শুরু হয় এই সংঘাত যুদ্ধ, যেটাই বলি, এখানে আপনি চীন, রাশিয়া কিংবা অন্যান্য দেশের ভূমিকা কেমন দেখলেন? আর এই যুদ্ধবিরতি কিংবা স্থায়ী যুদ্ধের পর ইরানের অবস্থান মধ্যপ্রাচ্যে কেমন হবে, কি মনে হয়? দেখুন, ইরানে এই যুদ্ধবিরতির আগে থেকেই ইরান মধ্যপ্রাচ্যের মানে সবচেয়ে বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে গেছে। যে দেশ একটা অসম অন্যায় যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের মতন শক্তিধর প্রতিপক্ষকে আপনার 40 দিনের মতো ঠেকিয়ে রাখতে পারে, সে দেশ যে তার 40 বা তার চেয়ে বেশি ঊর্ধ্বতন নেতা, তার সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হারানোর পরেও যে দেশ নিজেকে রক্ষা করতে পারে, সেই দেশকে ঠেকিয়ে রাখার মতো কোনো কেউ নেই। সেই দেশ ওই মধ্যপ্রাচ্যে আপনার পুরোপুরি একদম মানে 1 নম্বর পজিশনে, অন্য যে কোনো আরব দেশের চেয়ে যে আপনার ইরান শক্তিশালী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনার এর পরে যদি মনে করেন যে ইরানের সবচেয়ে নিকটতম প্রতিবেশী আপনার সৌদি আরব, যে মানে বেশ শক্তিশালীও বটে, তারা কেউই কোনো প্রতিবেশী আর ইরানকে ঘাঁটাতে বা তার উপরে হামলা বা কোনো ধরনের এই চিন্তা করতেও ভবিষ্যতে সাহস পাবে না, যদি না আমেরিকা এবং ইসরায়েল প্রত্যক্ষভাবে তাদের মদত দেয় বা প্রত্যক্ষভাবে তাদের সাহায্যে এগিয়ে আসে।
আর আপনি যে আমেরিকা রাশিয়ার কথা বলছিলেন, রাশিয়ার কথা বলছি। চীন রাশিয়ার কথা, চীন এবং রাশিয়া অবশ্যই তাদের সমর্থন দিয়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে আমি যেটুকু বিভিন্ন গণমাধ্যমে দেখেছি বা শুনেছি, সবাই যে মানে স্পষ্ট জানেন, কারণ ব্যাকডোর ডিপ্লোমেসিতে অনেক কিছু হয় যেটা জানা যায় না। সেক্ষেত্রে বলা হচ্ছে যে চীন অনেকটা চাপ দিয়ে ইরানকে রাজি করিয়েছে যে তার দুটো পয়েন্ট, যে ক্ষতিপূরণ দাবি করা এবং হরমুজ না ছাড়ার যে ইয়ে ছিল, সেই জায়গা থেকে ইরানকে কিছুটা সরিয়ে নিয়ে এসে সে আপনার ইরানকে আরেকটু নমনীয় করে এই আলোচনায় রাজি করিয়েছে। তো আমরা আশা করব যে পাকিস্তানের মধ্যস্থতায় এবং অন্যান্য আরও বন্ধু প্রতিম দেশের সহযোগিতায় যে আলোচনাটা হবে, সেই আলোচনা সফল হোক, বিশ্বে অন্তত শান্তি আসুক। মানুষ এই অশান্তির মধ্যে আর কাটাতে পারছে না। মানুষ মানে মানসিকভাবে, শারীরিকভাবে, সবভাবে মানে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। ধন্যবাদ সেলিম খান। দর্শক, এখন এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন চর্চার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।